দীপিকা এর আগে কখনো দূরে কোথাও ঘুরতে যায়নি, কিন্তু দীপিকার বিয়ের পর তার চার ননদ মনিকা, কুমারী, দীপা এবং রচনা ঠিক করে তারা তাদের বৌদিকে নিয়ে সিমলায় ঘুরতে যাবে। কিন্তু সিমলায় ঘুরতে যাওয়ার কথা শুনে দীপিকা খুবই অবাক হয়। না না, এই শীতের মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার দরকার নেই। তাছাড়া আমার অনেক কাজ আছে, বাবা মাকে ওষুধ দেওয়া, তোমার দাদার অফিসের জন্য খাবার রান্না করা, এসব কি করবে বলো তো? তার থেকে বরং তোমরা চারজনে গিয়ে ঘুরে এসো। না বৌদি, তোমাকে ছাড়া আমরা কোথাও ঘুরতে যাব না। এই শীতের মধ্যেই তো সিমলা ঘুরতে যেতে হয়, খুব ভালো লাগবে। ওখানে স্নোফল হবে, আমরা 5 জন মিলে ভিডিও করব, মজা করব, নাচানাচি করব, খুব আনন্দ হবে। এভাবেই দীপিকার চার ননদ ঘুরতে যাওয়ার জন্য জোর করলে দীপিকা শেষ পর্যন্ত সিমলায় ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়। পরের দিনই সিমলা যাওয়ার জন্য তারা 5 জন মিলে শপিং করতে চলে যায়। তারা নিজেদের জন্য দামি দামি সোয়েটার, জুতা, টুপি ইত্যাদি কেনে। এমনকি তারা যখন শপিং করে তখন তারা তাদের বৌদিকে একটা নতুন আইফোন কিনে দেয়, কারণ সিমলায় গিয়ে তারা বরফের মধ্যে খুব সুন্দর সুন্দর রিল ভিডিও বানাবে বলে ঠিক করে। এভাবেই শপিং করার পর তারা বাড়ি ফিরে এসে সিমলা যাওয়ার জন্য প্লেনের টিকিটও কেটে ফেলে। আমরা তো ট্রেনে করেও যেতে পারতাম, বেকার বেকার এত টাকা খরচা করার কি আছে বলো তো? আরে এই শীতকালে আমরা প্রথম ঘুরতে যাচ্ছি, আর তুমিও তো এর আগে কোনোদিনও প্লেনে ওঠোনি, তাই তোমাকে আমরা প্লেনে চাপাবো। দেখবে ভীষণ মজা হবে। তুমি আমাদের সাথে এই যে সিমলায় ঘুরতে যাচ্ছ, এই ট্রিপটা তুমি সারা জীবন মনে রাখবে। দেখতে দেখতে এভাবেই কয়েকদিন কেটে যায়। এরই মধ্যে তারা সিমলায় ঘুরতে যাওয়ার জন্য নিজেদের ব্যাগ একেবারে প্যাকিং করে নেয়। 2-1 দিনের মধ্যেই দীপিকা এবং তার চার ননদ সিমলায় যাওয়ার জন্য প্লেনে উঠে পড়ে। তারা 5 জন মিলে যখন সিমলায় গিয়ে পৌঁছায় তখন ঠান্ডায় দীপিকা একেবারে কেঁপে ওঠে, কারণ এর আগে সে কখনো পাহাড়ে ঘুরতে যায়নি। আর যেহেতু পাহাড়ের ঠান্ডা একেবারেই অন্যরকম, তাই দীপিকা সেই ঠান্ডা কিছুতেই সহ্য করতে পারে না। ওরে বাবারে, এখানে কি ঠান্ডা! আমি গায়ে 5টা সোয়েটার পরে আছি, তবুও আমার খুব ঠান্ডা লাগছে। ওরে বাবারে, কি ঠান্ডা! আরে বৌদি, এই পাহাড়ের ঠান্ডাটা খুব ভালো, দেখবে শরীরে কোনো কষ্ট হবে না। কিছুদিন পর থেকে এই ঠান্ডা তোমার গায়ে সয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, এই বলে তারা 5 জনে মিলে সিমলার একটা 5 স্টার হোটেলে যায়। সেই হোটেলের চারিদিক থেকে পাহাড়ের খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এমনকি তারা যেই রুমে থাকে সেই রুমের বাইরে থেকে পুরো পাহাড়টা স্পষ্ট দেখা যায়। এত সুন্দর পাহাড়, ফুলের বাগান ইত্যাদি দেখে দীপিকার মন আনন্দে ভরে ওঠে। সত্যি, আমি তোমাদের সাথে যদি না আসতাম তাহলে আমি খুব মিস করে যেতাম। সিমলা যে এত সুন্দর হয় আমি তো কোনোদিন ভাবতেই পারিনি। বিয়ের আগে একবার আমার সিমলায় আসার খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু আমি আসতেই পারিনি। কেন বৌদি, আসতে পারোনি কেন? এত সুন্দর জায়গায় আসার জন্য কেউ সুযোগ ছাড়ে নাকি? আসলে বিয়ের আগে দীপিকা যখন তার বাপের বাড়ির পরিবারের সাথে সিমলা যাবে বলে ঠিক করেছিল, তখন দীপিকার বদমাইশ মা এবং বোন তাকে কিছুতেই সিমলায় ঘুরতে যেতে দেয়নি। তুই আমাদের সাথে সিমলা যাবি নাকি? না না, তোকে নিয়ে সিমলা যাওয়া সম্ভব নয়। উহ বাবারে, কি ঠান্ডা! এই শীতের মধ্যে তোকে সিমলায় ঘুরতে নিয়ে গেলে তোকে আলাদা করে সোয়েটার, মোজা, জুতো, জামা আরো কত কিছু কিনে দিতে হবে। না 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 না, তোর উপর এত টাকা খরচা করতে পারবো না রে। এরকম করে বলছিস কেন? তুই বাবা মা একসাথে সিমলা ঘুরতে যাচ্ছিস, আমি বাড়িতে থেকে কি করব বল? তাছাড়া শীতকালে সবাই বাইরে ঘুরতে যাচ্ছে, পিকনিক করতে যাচ্ছে, কেউ সমুদ্রে যাচ্ছে, কেউ পাহাড়ে যাচ্ছে, তাই আমারও তো ঘুরতে যেতে ইচ্ছা করে। বল, আমাকে দয়া করে তোরা সিমলা ঘুরতে নিয়ে চল। ওখানে গিয়ে তোরা যা বলবি আমি তাই কাজ করে দেব। বোন এরকম ব্যবহার করলে দীপিকার আর কিছু বলার থাকে না। সে মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। এভাবে দীপিকা শীতের মধ্যে বাড়িতে একা পড়ে থাকে। অন্যদিকে তার বাবা মা এবং বোন সিমলায় ঘুরতে গিয়ে ফুলের বাগানে ঘুরে বেড়ায়, গরম গরম পাহাড়ি মোমো খায়, বরফ নিয়ে মজা করে, কিন্তু তাদের একবারও দীপিকার কথা মনে পড়ে না। ভাগ্যিস আমরা দীপিকাকে সাথে করে নিয়ে আসেনি। দেখেছো সিমলায় জিনিসপত্রের কত দাম? ওকে নিয়ে আসলে আমাদের অনেক অনেক টাকা খরচা হয়ে যেত। কত শখ আমাদের সাথে নাকি সিমলায় ঘুরতে আসবে, ফালতু মেয়ে একেবারে। এভাবে কাজল তার সৎ বোনের নামে খারাপ খারাপ কথা বলে। কয়েকদিন পর তারা যখন সিমলা থেকে ঘুরে আসে তখন তারা নিজেদের জন্য অনেক গরম জামা কাপড় শপিং করে নিয়ে আসে।
কিন্তু তারা দীপিকার জন্য কিছুই নিয়ে আসে না, যা দেখে দীপিকার চোখে জল চলে আসে। এসব কথা দীপিকা যখন তার 4 ননদের সঙ্গে শেয়ার করে তখন দীপিকার চোখে যেন জল চলে আসে। বৌদি, তুমি একদম মন খারাপ করো না। আমরা জানি বিয়ের আগে তোমার বাবা মা বোন তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, তাই আমরা চাই তুমি আমাদের সাথে খুব ভালো থাকো। আর এখন চলো তো আমরা শপিং করতে যাব, তারপর আমরা বরফ নিয়ে খেলা করব, আইস স্কেটিং করব, বাঞ্চিং জাম্পিং করব, তারপর এখান থেকে কুলু মানালি ঘুরতে যাব। এই কথা শুনে দীপিকা খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই তারা 5 জন মিলে ফ্রেশ হয়ে খুব সুন্দর করে সেজে গুজে তৈরি হয়ে নেয়। প্রথমে 4 ননদ মিলে তাদের বৌদিকে মল রোডে শপিং করাতে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা তাদের বৌদির জন্য সিমলার বিখ্যাত সুন্দর সুন্দর সোয়েটার, শাল, চুড়িদার ইত্যাদি কেনে। শপিং হয়ে যাওয়ার পর, বৌদি চলো ওই সামনের দোকানটা থেকে আমরা পাহাড়ের স্পেশাল মোমো খেয়ে নিই। বাবারে বাবা, কি ঠান্ডা লাগছে বলো তো, মুখ থেকে পুরো ধোঁয়া বেরোচ্ছে। এই সময় মোমো খেতে খুব ভালো লাগবে। এই বলে তারা মোমো খেতে চলে যায়। মোমো খেতে খেতে তারা অনেক সেলফি তোলে এবং রিল ভিডিও বানায়। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে স্নোফল শুরু হয়, যা দেখে দীপিকা আনন্দে নেচে ওঠে। ওই দেখো, বাইরে তো বরফ পড়ছে। আমি জীবনে প্রথম স্নোফল দেখছি। বাইরেটা কি ভালো দেখতে লাগছে। চলো আমরা স্নোফলের মধ্যে গিয়ে নাচানাচি করি আর ভিডিও করি, তারপর আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেব। এই বলে দীপিকা তার 4 ননদের সঙ্গে বাইরে স্নোফলের মধ্যে নাচানাচি করে। সেই সাথে তারা অনেক সুন্দর সুন্দর রিল ভিডিও বানায়। এভাবেই সারাদিন মজা করার পর সন্ধ্যাবেলা তারা হোটেলে ফিরে যায়। পরের দিন, বৌদি চলো আজকে আমরা আমাদের সিমলার বিখ্যাত টুরিস্ট স্পটগুলোতে ঘুরতে যাব। তাড়াতাড়ি ওঠো, আর কম্বলের তলায় শুয়ে থাকলে হবে না, কিছুদিন পরেই তো বাড়ি ফিরে যাব। আজকে না আমার শরীরটা একদম ভালো নেই গো। এই কদিন শীতের মধ্যে ঘুরে ঘুরে আমার খুব ঠান্ডা লেগে গেছে। আসলে আমার তো এরকম ঘোরাঘুরি করার অভ্যাস নেই। তাই আজকে তোমরা ঘুরে এসো, আমি একটু আরাম করি। হোটেলে কম্বলের তলায় বসে গরম গরম চিকেন স্যুপ খাবো আর শুয়ে থাকবো, তাহলেই আমি ভালো হয়ে যাব। এই শুনে দীপিকার 4 ননদ তাদের বৌদিকে হোটেলে রেখেই নিজেরা ঘুরতে চলে যায়। দীপিকা এদিকে হোটেলে কম্বলের তলায় শুয়ে আরাম করে, কিন্তু হঠাৎ করে তাদের দরজায় বেল বেজে ওঠে। মনে হয় আমার চিকেন স্যুপ আর গরম গরম মোমো চলে এসেছে, যাই গিয়ে নিয়ে আসি। এই বলে দীপিকা ঠান্ডায় কাঁপতে কাঁপতে দরজা খোলে, কিন্তু সে দরজা খুলে একেবারে অবাক হয়ে যায়, কারণ সে হাতে মোমো এবং স্যুপ নিয়ে তার সৎ বোন কাজলকে দেখতে পায়। কাজল, তুই এখানে কি করছিস? আর আমি এখানে আছি তুই জানতে পারলি কি করে? তুই সোশ্যাল মিডিয়াতে এত ভিডিও আপলোড করছিস, সারা পৃথিবী জেনে গেছে যে তুই এই শীতকালে তোর 4 ননদের সঙ্গে সিমলাতে ঘুরতে এসেছিস। আর আমিও আমার হাজবেন্ডের সাথে সিমলাতে হানিমুন করতে এসেছি, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। আমি তো ভাবতেই পারছি না, তুই যেখানে জীবনে বাড়ির পাশে সমুদ্রে ঘুরতে যাসনি, সেখানে তুই সিমলায় ঘুরতে চলে এলি। আয় ঘরে আয়, অনেকদিন পর তোর সাথে দেখা হলো। একটু পরেই আমার ননদরা চলে আসবে, তারপর আমরা একসাথে রাত্রিবেলা ডিনার করব। তুই তোর হাজবেন্ডকেও ডেকে নিতে পারিস। সেসব পরে হবে, কিন্তু তোকে এত হ্যাপি দেখে আমার খুব ভালো লাগছে। আমি সত্যিই তোর সাথে অনেক অন্যায় করেছি, তাই দেখ আমি তোর জন্য নিজে হাতে চিকেন স্যুপ আর মোমো নিয়ে এসেছি। মনে আছে বিয়ের আগে আমরা তোকে সিমলায় ঘুরতে নিয়ে আসিনি বলে তোর খুব রাগ হয়েছিল, কিন্তু আজকে দেখ সিমলাতেই আমাদের 2 বোনের মিল হয়ে গেল। কাজলের মুখে এরকম কথা শুনে দীপিকা বড্ড অবাক হয়, কারণ কাজলের হঠাৎ করে এরকম পরিবর্তন হওয়াটা সম্ভব নয়। তবুও দীপিকার মন যেহেতু খুবই সরল, তাই সে কাজলের কথা বিশ্বাস করে। কাজল দীপিকাকে নিজে হাতে গরম গরম চিকেন স্যুপ খাওয়াতে শুরু করে, কিন্তু সেই চিকেন স্যুপ খাওয়ার পর হঠাৎ করে দীপিকার ভীষণই পেটে যন্ত্রণা শুরু হয়, কারণ বদমাইশ কাজল দীপিকার স্যুপের মধ্যে বিষ মিশিয়ে দেয়। তুই আমার থেকে বেশি সুখে থাকবি আর নিজে 4 ননদের সাথে সিমলায় এসে ঘুরে ঘুরে রিল বানাবি, সেটা আমি মেনে নিতে পারবো না। এই শীতকালে সিমলাতেই তোর জীবন আমি শেষ করে দেব, ফালতু মেয়ে একটা। এই বলে কাজল যখন সেখান থেকে পালিয়ে যেতে যাবে, তখনই সেখানে দীপিকার 4 ননদ চলে আসে। তাদেরকে দেখে কাজল খুবই ভয় পেয়ে যায়। এ কি বৌদি, তোমার কি হয়েছে? আর কাজল দি, তুমি এখানে কি করছো? আমরা তো ভাবতেই পারছি না তুমি আমাদের বৌদির সাথে কি করেছো। বৌদি, তোমার কি হয়েছে বলো না। বৌদির প্রতি দরদ একেবারে উতলে পড়ছে। তোদের বদমাইশ বৌদিকে
আমি বিষ খাইয়ে দিয়েছি, বিষ। ফালতু কোথাকার। যদি বাঁচাতে পারিস বাঁচিয়ে নে, সিমলা থেকে বৌদির ডেড বডি নিয়ে বাড়িতে চলে যা। কাজল এরকম কথা বললে মনিকা এবং তার 3 বোন খুবই ভয় পেয়ে যায়, আর তারা কিছুতেই কাজলকে সেখান থেকে পালাতে দেয় না। তারা তখনই সিমলার পুলিশ স্টেশনে ফোন করে। একদিকে মনিকা এবং কুমারী কাজলকে সেখানে আটকে রাখে, আর তাদের বাকি 2 বোন দীপিকাকে নিয়ে হাসপাতালে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে কাজলকে ধরে থানায় নিয়ে যায়। অন্যদিকে ডাক্তারবাবু জানায়, আপনারা চিন্তা করবেন না, আসলে ওনার পেট থেকে পাহাড়ি বীজ পাওয়া গেছে, আর আমি সব বীজ পরিষ্কারও করে দিয়েছি, তাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এমনিতেও শীতের সময় তো, তাই বীজ বেশি কাজ করতে পারেনি। ডাক্তারবাবু এই কথা বললে দীপিকার 4 ননদ যেন প্রাণ ফিরে পায়। ধীরে ধীরে দীপিকা কিছুটা সুস্থ হয়ে ওঠে। আজকে তোমরা 4 জন ছিলে বলে আমি প্রাণে বেঁচে গেলাম, তা না হলে আমার যে কি হতো আমি জানি না। না না বৌদি, দোষটা আমাদেরই হয়েছে, কারণ তুমি আমাদের সাথে সিমলায় ঘুরতে আসতে চাওনি। তবু আমরা জোর করে নিয়ে এসেছি, কিন্তু আর কখনো আমরা তোমাকে জোর করব না। পরের দিনই তারা 5 জনে মিলে শহরে ফিরে যায়। বাড়িতে ফিরে যাওয়ার পর রাহুল এবং তার বাবা মা যখন সমস্ত ঘটনা জানতে পারে, তখন তারাও খুবই ভয় পেয়ে যায়। তারপর থেকে শীতকালে যখনই তারা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে, তখন তারা একসাথে পুরো পরিবার মিলে ঘুরতে যায়। তারা আর কখনো দীপিকাকে একা ছাড়ে না। শ্রেয়া তার শাশুড়ি মা নন্দিতা দেবী এবং স্বামী প্রীতমের সঙ্গে থাকতো। শ্রেয়া এবং প্রীতমের বিয়ের 6 মাস হয়ে গেলেও শ্রেয়া এতদিনে নিজের বাপের বাড়িতে যেতে পারেনি, কারণ বিয়ের পরের দিন থেকেই নন্দিতা দেবী শ্রেয়ার উপর সংসারের সমস্ত দায়িত্ব অর্পণ করে। আর ঠিক সেই কারণেই নন্দিতা দেবী নিজের বৌমাকে বাপের বাড়ি পর্যন্ত যেতে দেওয়ার অনুমতি দেয় না। মা, এটা কিন্তু তুমি শ্রেয়ার সঙ্গে ঠিক করছো না। শ্রেয়াকে এবার বাপের বাড়িতে যেতে দাও, অনেকদিন তো হয়ে গেল। ওর তো নিজের মা বাবা ভাই বোনের সঙ্গে দেখা করতে ইচ্ছা করে। বউয়ের গোলামি করতে চলে এসেছিস তাহলে? তোর বউ চলে গেলে সংসারের কাজকর্ম কে করবে? এই বুড়ি বয়সে আমাকে কি রান্না বান্না করতে হবে নাকি? আমি জানতাম তুমি এটাই বলবে, আর সেই কারণে আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আমি একটা কাজের বউকে দেখেছি, ওর নাম শান্তি। যতদিন শ্রেয়া নিজের বাপের বাড়িতে থাকবে, শান্তি আমাদের বাড়িতে কাজ করবে। বাড়ির সমস্ত কাজ, রান্না বান্না সব শান্তি করবে। তোমাকে কিছুই করতে হবে না। আশা করছি এবার আর তোমার কোনো আপত্তি নেই। না, আমার কোনো আপত্তি নেই, তবে তোর বউকে তাড়াতাড়ি চলে আসতে বলিস। সেদিনই প্রীতম শ্রেয়াকে তার বাপের বাড়িতে দিয়ে আসে। পরের দিন সকালবেলা থেকেই শান্তি তাদের বাড়িতে কাজ করতে চলে আসে। শান্তি প্রথম দিন থেকেই ঘরের সমস্ত কাজকর্ম খুবই সুন্দরভাবে করতে শুরু করে। নন্দিতা দেবী অনেক চেষ্টা করলেও শান্তির কাজের প্রতি কোনো অভিযোগ করতে পারে না। এরকম ভাবে কয়েকদিন কাটে। একদিন সকালবেলা শান্তি প্রীতম এবং তার মায়ের জন্য ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট রেডি করে। আর ঠিক তখনই শান্তির ভীষণ জোরে কাশি পায়, তাই সে খাবার টেবিল থেকে কিছুটা দূরে সরে গিয়ে খক খক করে কাশতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে প্রীতম এবং তার মা চলে আসে। শান্তি তাদেরকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং সে কাশি আটকে রেখে চুপ করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে। কিরে, টেবিলে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছিস, আর আমাদেরকে ডাকলি না কেন তুই? খাবার ঠান্ডা হয়ে গেলে তারপর কি আমাদের ডাকবি? টেবিলে খাবার রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে কি দেখতে বলা হয়েছে? মা, তুমি এরকম কেন করো শান্তিকে? সব কাজ শান্তি কত ভালো মতো করে বলো তো। শান্তি আমাদের জন্য এত পরিশ্রম করে, আর তবুও তুমি সবসময় শান্তিকে কথা শোনাও। শান্তির হাতের কাজ সত্যিই খুব ভালো আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ তো, এমনি এমনি তো আমাদের জন্য পরিশ্রম করছে না, টাকা নেওয়ার জন্যই তো করছে। ফ্রিতে কি আমাদের দেখাশোনা করছে নাকি? এই, তুই কিছু বলছিস না কেন? চায়ে কতটা চিনি দিয়েছিস? কালকে তো চায়ে বেশি চিনি দিয়ে ফেলেছিলি, আজকে ঠিক করে চাটা করেছিস তো? নন্দিতা দেবীর কথার উত্তরে শান্তি যেই কথা বলতে চায়, তখনই তার আরো জোরে জোরে কাশি পায়। সে আর বেশিক্ষণ ধরে কাশি আটকে রাখতে পারে না। শান্তিকে কাশতে দেখে নন্দিতা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই মূর্খ মেয়ে কোথাকার, তোর কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই? তুই এরকম ভাবে খক খক করে কাশি শুরু করেছিস? মুখের কাছে অন্তত হাতটা রাখ, কিংবা শাড়ির আঁচলটা মুখের কাছে ধর। তোর জন্য তো এবার আমরা অসুস্থ হয়ে পড়বো। দেখছিস তো আমরা খাবার খেতে বসেছি, আর এখনই তোর কাশি শুরু হলো? তোর এরকম কাশি দেখে আমার তো খাওয়ার ইচ্ছাই শেষ হয়ে গেল। এই নাও শান্তি, জল খাও। জল খাও, ঠিক হয়ে যাবে। তুমি কি অসুস্থ নাকি? তোমার যদি মনে হয় তোমার শরীর অসুস্থ, তাহলে তুমি কিন্তু বাড়ি চলে যেতে পারো। আরে বাবা, কাজের মেয়ের প্রতি তোর দরদ একেবারে উতলে উঠছে কেন? তুই এদেরকে চিনিস না? কাজের মেয়েরা এরকমই হয়। এরা ইচ্ছা করে শরীর খারাপের নাটক করে ছুটি নেয়। সবসময় এদের একটাই উদ্দেশ্য থাকে, কাজ না করে ফ্রিতে টাকা নেওয়া। না না মেম সাহেব, আসলে আমার একটু ঠান্ডা লেগেছে, সেই জন্যই আমার কাশি হচ্ছে। এই সামান্য কাশি এমনিতেই ঠিক হয়ে যাবে।
অল্প একটু কাশির জন্য আমি ছুটি চাইবো কেন? আপনারা খান না, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে তো। এই বলে শান্তি আবার নিজের কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর শান্তি রান্নাঘরে গিয়ে বাসন মাজতে শুরু করে দেয়, কিন্তু আবার তার খুব জোরে জোরে কাশি হয়। শান্তিকে আবার কাশি করতে দেখে নন্দিতা দেবী প্রচন্ড রেগে যায়। সে হাতে করে একটা মাস্ক নিয়ে শান্তির কাছে আসে। কিরে মুখপুরি, তুই তো একইভাবে কেসেই চলেছিস। তুই তো এবার তোর সাথে সাথে আমাদেরও রোগ বাঁধাবি। তোর কি বড়সড় কোনো রোগ আছে নাকি বলতো? না মেম সাহেব, আমার তো কোনো রোগ নেই, আমার একটু ঠান্ডা লেগেছে। তাড়াতাড়ি কাশিটা ঠিক করার চেষ্টা কর, না হলে কিন্তু তোকে কাজে রাখতে পারবো না আমি। কারণ তুই এরকম ভাবে কাশবি আর খাবার রান্না করবি, তোর কাশির মাধ্যমে রোগ জীবাণু আমাদের খাবারে যাবে, আর তোর সাথে সাথে আমাদেরও রোগ হবে। এই নে ধর, এই মাস্কটা পরে তুই আজকে থেকে রান্না করবি। ঠিক আছে মেম সাহেব, কোনো অসুবিধা নেই, আমি মাস্ক পরেই সব কাজ করব। এই বলে শান্তি মুখে মাস্ক পরে কাজ করতে শুরু করে। কিছুক্ষণ পর প্রীতম শান্তিকে মুখে মাস্ক পরে কাজ করতে দেখতে পায় এবং তার খুবই খারাপ লাগে। শান্তি, তোমাকে দেখে তো আমার খুব অসুস্থ বলে মনে হচ্ছে। তোমার মনে হয় এখন রেস্ট করা উচিত। কালকে কাজে আসার তোমার কোনো দরকার নেই। তুমি 1-2 দিন বাড়িতে থেকে বিশ্রাম নাও। কিন্তু দাদা বাবু, আমি কাজে না আসলে বাড়ির কাজগুলো কে করবে? আর আমি রান্না বান্না না করলে আপনারা খাবেন কি? আমাদের কথা চিন্তা করতে হবে না তোমাকে। এই 2 দিন আমরা নয় বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়ে নেব। তুমি যাও শান্তি, তোমার শরীর ঠিক হবে, তারপর তুমি কাজে আসবে। প্রীতমের কথা শুনে শান্তি খুবই খুশি হয়, তাই সে খুশি মনে নিজের বাড়িতে চলে যায়। আসলে শান্তির প্রচন্ড পরিমাণে জ্বর এসেছিল। প্রচন্ড শারীরিক অসুস্থতা সত্ত্বেও সে প্রীতমদের বাড়িতে কাজ করছিল, তাই প্রীতম তাকে 2 দিনের জন্য ছুটি দেওয়ায় শান্তির খুবই সুবিধা হয়। কিন্তু অন্যদিকে শান্তি 2 দিন কাজ করতে না যাওয়ায় নন্দিতা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিরে, তুই 2 দিন কাজে আসিসনি কেন? এটা কি মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি তুই? আসলে মেম সাহেব, আমার প্রচন্ড জ্বর এসেছিল, আর আপনি তো দেখলেন আমার কেমন কাশি হচ্ছিল। সেই জন্য দাদাবাবু 2 দিনের জন্য আমাকে ছুটি দিয়েছিলেন। আমার ছেলের কথা তোকে কে শুনতে বলেছে? এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। আমার ছেলে যা বলবে সেটা হবে না। তুই নিশ্চয়ই আমার ছেলের কাছে গিয়ে কান্নাকাটি করেছিস, সেই জন্য আমার ছেলে তোকে ছুটি দিয়েছে। না না মেম সাহেব, আপনি ভুল ভাবছেন, আমি তো এরকম কিছুই করিনি। তোর মতো রোগী কাজের বউকে বাড়িতে রাখাই ভুল হয়েছে। 2 দিন কাজে আসিসনি মনে রাখবি, মাসের শেষে টাকা দেওয়ার সময় এই 2 দিনের টাকা কেটে নেওয়া হবে। এরকম করবেন না মেম সাহেব, আমরা খুব গরিব, আমাদের টাকার খুব দরকার, আর সেই কারণেই তো আমি আপনাদের বাড়িতে কাজে লেগেছি। আমাকে ছুটি দেওয়া হয়েছিল বলেই তো আমি কাজে আসিনি। কিছু করার নেই, এরকম না করলে সবসময় তুই শরীর খারাপের নাটক করবি। এই বলে নন্দিতা দেবী সেখান থেকে চলে যায়। শান্তি মন খারাপ করে আবার বাড়ির কাজ করতে শুরু করে। এভাবেই সময় কাটতে থাকে। আসলে শান্তি এবং তার স্বামী তাদের এক 5 বছরের বাচ্চা ছেলের সঙ্গে এক বস্তিতে বাস করত। তাদের পারিবারিক এবং আর্থিক অবস্থা খুবই শোচনীয় ছিল। আধপেটা খেয়ে কোনো রকমেই তাদেরকে জীবন কাটাতে হতো। সেই সাথে শান্তি নন্দিতা দেবীর বাড়িতে অনেক শারীরিক পরিশ্রম করায় সে খুব দুর্বল হয়ে পড়েছিল, আর সেই কারণে কিছুদিন পরপরই সে খুব অসুস্থ হয়ে পড়ে। কিন্তু এখন সে অসুস্থ হলেও কাউকে কিছু বুঝতে দেয় না। এরকম ভাবে 2-1 মাস কাটে। 2 মাস পর নন্দিতা দেবীর বৌমা শ্রেয়া আবার নিজের শ্বশুর বাড়িতে ফিরে আসে। এই তো বৌমা চলে এসেছে। এবার আর তাহলে এই রোগী মেয়েটাকে আমাদের বাড়িতে রাখার দরকার নেই। এরকম অসুস্থ মেয়ে আমাদের বাড়িতে থাকলে আমরাও ওর সাথে সাথে অসুস্থ হয়ে পড়বো। শান্তি, তোকে আর কাল থেকে কাজে আসার দরকার নেই। মা, তুমি শান্তিকে কাজ থেকে তাড়িয়ে দিও না। শান্তি খুব গরিব, ওদের টাকার ভীষণ প্রয়োজন। শান্তি আমাদের বাড়িতে কাজ করুক না, অসুবিধা কি আছে? এতে শ্রেয়ার তো সুবিধাই হবে, কারণ একা হাতে সমস্ত কাজ করতে শ্রেয়ার তো অসুবিধাই হয়। হ্যাঁ মা, শান্তি যদি আমাদের বাড়িতে কাজ করে তাহলে সত্যি আমার সুবিধা হবে। না হয় আমি রান্নাগুলো সবই করব, কিন্তু বাকি কাজগুলো যদি শান্তি করে দেয় তাহলে তো ভালোই হবে। বুঝলাম, তোমরা ইচ্ছা করে এই প্ল্যানটা করেছিলে। তাহলে তোমার কাজ করতে অসুবিধা হয় আর তোমার একটা কাজের মেয়ের প্রয়োজন, সেই কারণে তুমি ইচ্ছা করে বাপের বাড়িতে গিয়েছিলে, যাতে পুরোপুরি ভাবে একটা কাজের মেয়ের বন্দোবস্ত করতে পারো, তাই তো? আপনি পুরোপুরি ভুল ভাবছেন মা, আমরা শুধু শান্তিকে সাহায্য করতে চাইছি। শোনো, তোমাদের যদি কাজের মেয়ের প্রয়োজন থাকে তাহলে অন্য কোনো মেয়েকে নিয়ে এসো। এই অসুস্থ মেয়েটাকে বাড়ি থেকে বিদায় করো, কারণ এই অসুস্থ মেয়েটাকে দেখেই আমার ঘৃণা করে। সব সময় খক খক করে এর কাশি হতেই থাকে। এর সঙ্গে থাকলে আমরা সবাই অসুস্থ হয়ে পড়বো। মা, কারোর প্রতি এত অবহেলা করা উচিত নয়, কিন্তু শান্তি আমাদের মতোই মানুষ। আমরা যেরকম মাঝে মধ্যে অসুস্থ হয়, শান্তিও তো মাঝে মধ্যে অসুস্থ হতেই পারে। এটা তোর কোনো দোষ নেই। কেউ কি আর ইচ্ছা করে অসুস্থ হয়? তুমিই বলো। শান্তি এই বাড়িতেই থাকবে, এটাই আমার ফাইনাল ডিসিশন।
জানি না এরকম একটা অসুস্থ কাজের মেয়ের প্রতি তোদের এতটা দরদ কিসের। ঠিক আছে, তোদের যা ভালো লাগে তোরা সেটাই কর। এই বলে নন্দিতা দেবী সেখান থেকে চলে যায়। দেখলে তো প্রীতম, মা কেমন করে কথাগুলো বলে গেল। সব সময় মা এরকম করে, আমার আর ভালো লাগে না এসব। কি করবে বলো তো, মায়ের এরকম তো খিটখিট করার স্বভাব। এতদিন তুমি ছিলে না, শান্তির উপর মা অনেক অত্যাচার করেছে। যাক, তুমি মায়ের কথা বাদ দাও। শান্তি, তোমার কোনো চিন্তা নেই, তুমি আগে যেরকম কাজ করতে সেরকমই কাজ করবে। আপনাদেরকে যে কিভাবে আমি ধন্যবাদ জানাবো, আপনারা আমার উপর অনেক উপকার করেছেন। আমি যতটা সম্ভব আপনাদের সবার ঠিকমতো খেয়াল রাখার চেষ্টা করব। আমি চাইবো আপনাদের কারোর জন্য কোনো অসুবিধা না হয়। এই বলে শান্তি কাজ করতে শুরু করে। কিন্তু নন্দিতা দেবী এখনো শান্তিকে অবহেলা করতেই থাকে। শান্তিকে দেখলেই নন্দিতা দেবী তার থেকে দূরে চলে যায়। এমনকি শান্তি তার সামনে দাঁড়িয়ে থাকলেও নন্দিতা দেবী নিজের খাবার নিয়ে নিজের ঘরে চলে যায়। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন হঠাৎ করে নন্দিতা দেবী ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। ডেঙ্গি জ্বরের ফলে তার গায়ে দানা দানা মতো চুলকানিও দেখা দেয়। বাড়িতে রেখেই নন্দিতা দেবীর চিকিৎসা শুরু করানো হয়। মা শুনুন, আপনি কিন্তু এখন অসুস্থ। আপনি আমাদের ধারে কাছেও আসবেন না বলে দিলাম। আপনি শুধুমাত্র আপনার ঘরেই থাকবেন আর ঘর থেকে একদম বেরোবেন না, কারণ আপনার সংস্পর্শে আসলে আমরা অসুস্থ হয়ে পড়ব। আপনি নিজের ঘরেই থাকবেন আর আপনার যা যা প্রয়োজন শান্তি আপনাকে দূর থেকে দিয়ে আসবে। নিজের বৌমার মুখে এমন কথা শুনে শান্তি দেবীর ভীষণ খারাপ লাগে। এমনকি শ্রেয়ার সঙ্গে সঙ্গে প্রীতমও নন্দিতা দেবীর ঘরে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু শান্তি সবসময় নন্দিতা দেবীর ঘরেই থাকে এবং তার সেবা করতে থাকে। সময় মতো তাকে খাবার খাওয়ানো, তার বিছানা পরিষ্কার করে দেওয়া, তাকে ওষুধ খাওয়ানো সবকিছুই শান্তি একা হাতে করতে থাকে। এসব দেখে নন্দিতা দেবী মনে মনে খুবই অনুশোচনা করতে থাকে। কিছুদিন পরে নন্দিতা দেবী পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। দেখলে তো মা, যাকে তুমি এতদিন ধরে অবহেলা করেছো। শান্তি অসুস্থ হলে তুমি ওর ধারে কাছেও যেতে না, এমনকি তুমি ওকে এই বাড়ি থেকে তাড়িয়েও দেবে বলেছিলে। আর আজকে শান্তির সেবা যত্নেই তুমি সুস্থ হয়ে উঠলে। আমাদেরকে ক্ষমা করে দেবেন মা, আমরা শুধুমাত্র আপনাকে শিক্ষা দেব বলেই আপনার কাছে যাইনি। আশা করছি আপনি এটা বুঝতে পেরেছেন। কখনো কোনো অসুস্থ মানুষকে দেখে অবহেলা করতে নেই, তাকে সাহায্য করা প্রয়োজন। আমি আমার ভুলের জন্য সত্যিই লজ্জিত। শান্তি, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সঙ্গে কখনো আর খারাপ ব্যবহার করব না। আর তুমি আমাদের বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। তোমাকে এখানেই কিন্তু সারা জীবন কাজ করতে হবে। আমাকে সুস্থ করে তোলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। না না মেম সাহেব, আপনি তো আমার মায়ের মতো, আর আপনার সেবা যত্ন করা আমার কর্তব্য ছিল। আমাকে আর মেম সাহেব বলার কোনো প্রয়োজন নেই শান্তি। আমাকে যখন তুমি তোমার মায়ের সঙ্গে তুলনা করেছো, তখন তুমি আমাকে মাসি বলে ডাকবে। আর তোমার যে সবসময় কাশি হয়, এটা কিন্তু অবশ্যই ঠিক করতে হবে, না হলে তোমার তো বড়সড় কোনো রোগ হতে পারে। এই নাও, তুমি কিছু টাকা রাখো, টাকাটা নিয়ে তুমি তোমার চিকিৎসা করাও। নন্দিতা দেবীর এমন পরিবর্তন দেখে তার ছেলে বৌমা দুজনেই খুবই খুশি হয়। সেদিনের পর থেকে শান্তি ওই বাড়িতে একজন বাড়ির সদস্যদের মতোই সম্মান এবং মর্যাদা পায়। ধীরে ধীরে শান্তিও তার শারীরিক দুর্বলতা এবং অসুস্থতা থেকে মুক্তি পায়, আর সেই সাথে তার সংসারের অভাব অনটনও দূর হয়ে যায়।